উপস্থিত খুলনা মেডিকেল কলেজ, খুলনা সিটি মেডিকেল কলেজ, আদ্দিন আকিজ মেডিকেল কলেজ এবং গাজী মেডিকেল কলেজের আমার সহপাঠীবৃন্দ, সিনিয়র জুনিয়র বৃন্দ এবং আমাদের উপস্থিত সাংবাদিক ভাইরা যারা আমাদের ছাত্র জনতার ডাকে সাড়া দিয়েছেন এবং এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, আমরা চাই না আর দেশের কোনো মানুষ প্রতারিত হোক, দেশের কোনো মানুষ ভুয়া চিকিৎসায় মারা যাক। জি, মানে আমরা চাই। উপস্থিত খুলনা মেডিকেল কলেজ, খুলনা সিটি মেডিকেল কলেজ, আদ্দিন আকিজ মেডিকেল কলেজ এবং গাজী মেডিকেল কলেজের আমার সহপাঠীবৃন্দ, সিনিয়র জুনিয়র ভাই বোনেরা এবং সাংবাদিক ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সবার বুকে এখন নতুন আশার সঞ্চার হয়েছে। আমরা চাই না দেশের কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যাক, দেশের মানুষ আর কারো দ্বারা প্রতারিত হোক। আপনারা জেনে থাকবেন, গত স্বাধীনতার পরবর্তীতে 50 বছর পূর্বে যখন দেশে পর্যাপ্ত ডাক্তার ছিল না, দেশে যখন পর্যাপ্ত মেডিকেল কলেজ ছিল না, তখন এদেশে ম্যাটস, যাদের পূর্ণরূপ হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, যাদের নামের পূর্ণরূপে আমরা বুঝতে পারতেছি যারা হচ্ছে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে, যাদেরকে পরবর্তীতে যারা নিজেদেরকে ডাক্তার হিসেবে দাবি করে, কিন্তু যারা অ্যাকচুয়ালি ডাক্তার না, যারা ভুয়া ডাক্তার। যখন আমাদের দেশে উপজেলায় পর্যাপ্ত পরিমাণ ডাক্তার থাকে না, পর্যাপ্ত পরিমাণ ডাক্তারের নিয়োগ দেওয়া হয় না, তখন এই ডাক্তারের চাহিদা পূরণ করতে স্যাকমোরা নিজেদেরকে ডাক্তার হিসেবে দাবি করে। ওদের প্রান্তিক জনগোষ্ঠীরা এভাবে বারবার প্রতারিত হয়ে যাচ্ছে। গত কিছুদিন যাবৎ দেশে মেডিকেল শিক্ষার্থী এবং তরুণ চিকিৎসকবৃন্দ ডাক্তার পদবি সংক্রান্ত 13 বছর ধরে একটা রিট চলমান রয়েছে, যেটা হাইকোর্ট কর্তৃক 93 বার বিছানো হয়েছে, যার শুনানি আগামী 12ই মার্চ দেওয়া হয়েছে। এই রিটের সাথে আমরা এই রিট যেন নিষ্পত্তি করা হয়, এর জন্য আমরা 5 দফা দাবি নিয়ে এসেছি। 5 দফা দাবির সাথে আমরা 4 মেডিকেল, খুলনা জেলার 4 মেডিকেল একাত্মতা পোষণ করছি। এ পর্যায়ে এই দাবিসমূহ তুলে ধরবেন ওদের সৌরভ ভাই, আদ্দিন আকিজ মেডিকেল কলেজের। এমবিবিএস এবং বিডিএস ব্যতীত ডাক্তার লিখতে পারবে না কেউ। এই উক্ত আইনের বিরুদ্ধে করা বিএমডিসির বিরুদ্ধে চলমান এই সংক্রান্ত আইন ও জনস্বাস্থ্য বিরোধী সকল রিট আগামী 12ই মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং বিএমডিসি যে রেজিস্ট্রেশন বিএমডিসি কর্তৃক ম্যাটস যে রেজিস্ট্রেশন পাচ্ছিল সেটা বন্ধ করতে হবে। উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে ওটিসি ড্রাগের লিস্টটা আপডেট করতে হবে। আমরা সবাই জানি ওটিসি ড্রাগ হলো ওভার দ্য কাউন্টার ড্রাগ, যেটা প্রেসক্রিপশন ব্যতীত মানুষ কিনতে পারে। বাংলাদেশে ওটা একটা লিস্ট ছিল, সেটা আপডেট না করা পর্যন্ত আমাদের সাধারণ মানুষের অনেক ঝুঁকিপূর্ণ জীবন কাটাতে হচ্ছে। স্বাস্থ্যখাতে সংকট নিরসনে করতে হবে। তার মধ্যে একটি হলো দ্রুত 10,000 জন ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্য পদ পূরণ করতে হবে। প্রতি বছর 4,000 থেকে 5,000 ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতে ভারসাম্য বজায় রাখতে হবে এবং ডাক্তারদের যে বিসিএস, সেই বিসিএস এর বয়সসীমা 34 বছর করতে হবে। সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ম্যাটস এবং মানহীন সরকারি বেসরকারি মেডিকেল কলেজ অতি দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে এবং চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। এই 5টি দাবি নিয়ে আমরা গত কিছুদিন যাবৎ আমরা আন্দোলন করে যাচ্ছি এবং আমাদের সাথে আমাদের সকল সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলো আমাদের সাথে একত্র প্রকাশ করেছেন এবং আমাদের সকল ইন্টার্ন চিকিৎসকবৃন্দ, মিড লেভেলের সকল চিকিৎসক আমাদের সাথে এই বিষয়গুলোতে একত্র পোষণ করছেন। ধন্যবাদ। সৌরভ সরকার। আসসালামু আলাইকুম, আমি সানজিদা নাহার কথা, গাজী মেডিকেল কলেজের 5ম বর্ষের একজন শিক্ষার্থী। তো আমরা যে দাবিগুলো নিয়ে এসেছি আমি একটু এগুলোর ব্যাখ্যা দিয়ে যাই, কারণ যারা সাধারণ জনগণ রয়েছে আমাদের যে দাবিগুলো এটার মূল ব্যাখ্যা তাদের জানা খুবই প্রয়োজন। এজন্য আমি মনে করি যে আমাদের একটা সুস্পষ্ট ব্যাখ্যা আপনাদের সবারই প্রয়োজন। তো প্রথম আমাদের যে দাবিটা ছিল, এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না, উক্ত আইনের বিরুদ্ধে করা বিএমডিসি এর বিরুদ্ধে আদালতে চলমান এই সংক্রান্ত আইন ও জনস্বাস্থ্য বিরোধী সকল রিট আগামী 12ই মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে। বিএমডিসির রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। 2010 সাল থেকে ম্যাটসদেরকে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া শুরু হয়েছে। এই ম্যাটসদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। এখন দেখেন আমাদের যে প্রথম দাবিটা, এটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। এই যে আমরা দাবিটা কেন তুললাম,
আপনারা জেনে থাকবেন ম্যাথস এবং ডিএমএস যারা রয়েছে তারা কিন্তু এখন দেখা যাচ্ছে যারা ভুয়া ডাক্তার হিসেবে পরিচিত অনেকেই আছেন, এমবিবিএস বিডিএস ব্যতীত নামের পাশে তারা ডাক্তার ব্যবহার করে মানুষকে ঠকাচ্ছেন প্রতিনিয়ত। তো এর জন্য কি কি ক্ষতি হচ্ছে আমাদের? ভুল চিকিৎসা ও মৃত্যু ঝুঁকি বাড়ছে মানুষের। ভুয়া ডাক্তারের হাতে ভুল চিকিৎসা ও অপেশাদার চিকিৎসার কারণে অনেক রোগী মারাত্মক ক্ষতির শিকার হয়, এমনকি মৃত্যুও হচ্ছে। যেমন উদাহরণ হচ্ছে ভুল অপারেশন, ওষুধের মাত্রা বেশি অথবা কম দেওয়া। 2 নাম্বার হচ্ছে রোগ নির্ণয় ভুল ও রোগীর অবস্থার অবনতি। অনেক ভুয়া ডাক্তার রোগ নির্ণয় করতে পারে না বা ভুল পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেয়, ফলে রোগ আরও গুরুতর হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় ঔষধ ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ভুয়া ডাক্তাররা প্রায়শই অপ্রয়োজনীয় ঔষধ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে, যা রোগীদের শরীরে ঔষধ প্রতিরোধী ব্যাকটেরিয়া তৈরি করতে পারে। 4 হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা। অনেক সময় রোগীরা মনে করে তারা একজন প্রকৃত চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছে, কিন্তু পরে বুঝতে পারে যে তারা প্রতারণার শিকার হয়েছে। এতে চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে যায়। 5, স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা ও অনিরাপত্তা। ভুয়া ডাক্তারদের কারণে প্রকৃত চিকিৎসকদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং পুরো স্বাস্থ্য ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হয়। 6, গর্ভবতী নারী ও শিশুদের জন্য ভয়ঙ্কর ঝুঁকি। ভুয়া ডাক্তারদের হাতে ডেলিভারি বা নবজাতকের চিকিৎসা করালে শিশু ও মায়ের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। এবং 7 হচ্ছে অর্থনৈতিক অনেক ক্ষতির সম্মুখীন হন রোগীরা। এখন দেখেন, আমাদের 2 নাম্বার দাবিটা ছিল উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্ট এর বাইরে ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না। তো আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন অনেকে যে ওটিসি ড্রাগটা কি, অনেকেই জানে না জনসাধারণ যারা রয়েছে। তো আমি এটা একটু ব্যাখ্যা করি। ওটিসি এর পূর্ণ অর্থ হলো ওভার দ্য কাউন্টার ড্রাগ। ওটিসি ড্রাগ হলো এমন ওষুধ যা চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই সাধারণ মানুষ সরাসরি ফার্মেসি থেকে কিনতে পারে এবং নিরাপদভাবে ব্যবহার করতে পারে। এগুলো সাধারণত কম ঝুঁকিপূর্ণ, পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং স্বল্প মাত্রার ওষুধ হয়ে থাকে। ওটিসি ড্রাগ ব্যবহারের কিছু সতর্কতা রয়েছে, দেখেন এগুলো আমি একটু বলি। অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা যাবে না। প্রসবকালীন ও গর্ভাবস্থায় চিকিৎসকদের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড কখনোই ওটিসি ড্রাগ হিসেবে ব্যবহার করা উচিত নয়। যে কোনো ঔষধ ব্যবহারের আগে ওষুধের লেভেল ভালোভাবে পড়তে হবে। ওটিসি ড্রাগ সাধারণত নিরাপদ, তবে ভুল ব্যবহার বিপজ্জনক হতে পারে। বাংলাদেশের ঔষধ ব্যবস্থাপনাকে উন্নত দেশের মতো আপডেট করা জরুরি, যাতে শুধুমাত্র স্বীকৃত ও কম ঝুঁকিপূর্ণ ঔষধই ওটিসি হিসেবে বিক্রি করা হয় এবং এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ প্রেসক্রিপশন ঔষধ ব্যবহার করতে না পারে। কেন ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা জরুরি? অপ্রয়োজনীয় ওষুধের ব্যবহারের ঝুঁকি কমানোর জন্য। দেখেন, বাংলাদেশের অনেক মানুষ ছোটোখাটো অসুখে নিজেই ওষুধ কিনে নেয় বা ফার্মেসির পরামর্শ ওষুধ সেবন করে, ফলে ভুল ওষুধ খাওয়া বা ওষুধের প্রতিক্রিয়া অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন হওয়ার ঝুঁকি বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধ। বাংলাদেশের অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড অনিয়ন্ত্রিতভাবে বিক্রি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া তৈরি করে। তৃতীয়ত হচ্ছে ভুয়া ডাক্তার ও ফার্মেসি চিকিৎসা বন্ধ করা। এমবিবিএস ও বিডিএস ডিগ্রির বাইরে কেউ যেন প্রেসক্রিপশন ওষুধ দিতে না পারে তা নিশ্চিত করা দরকার। অনেক ফার্মেসিতে স্টেরয়েড, হরমোন ও মানসিক রোগের ওষুধ এমনভাবে বিক্রি হয় যা মানুষের শরীরের ওপর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলে। এবং পরবর্তী হলো জনসচেতনতা ও নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা। অনেক উন্নত দেশে ওটিসি ও প্রেসক্রিপশন ড্রাগের তালিকা কঠোরভাবে নির্ধারিত থাকে এবং সাধারণ মানুষ শুধু অনুমোদিত ওষুধই কিনতে পারে। বাংলাদেশেও এই নিয়ম চালু করা দরকার, যাতে মানুষ ভুল চিকিৎসা শিকার আর না হয়। আমাদের 3 নাম্বার দাবিটি আরেকবার লক্ষ্য করি। আমাদের 3 নাম্বার দাবিটি ছিল স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত 10,000 জন ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্যপদ পূরণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো 7ম গ্রেড নিয়োগ দিতে হবে। এটা একটু ব্যাখ্যা দিচ্ছি আমি। দ্রুত 10,000 জন ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্যপদ পূরণ করা। শূন্যপদের বাস্তবতা। দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যখাতগুলোতে প্রচুর শূন্যপদ রয়েছে। এতে গ্রামগঞ্জের রোগীরা যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্য কমিশন গঠন ও স্বচ্ছ নিয়োগের ব্যবস্থা করতে হবে। দ্রুত এই 10,000 ডাক্তার নিয়োগ দেওয়া হলে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে চিকিৎসক স্বল্পতা অনেকটা কমে যাবে। রোগীদের চিকিৎসা সেবা সহজলভ্য হবে। বেকার বা অপেক্ষমান তরুণ চিকিৎসকদের কর্মসংস্থান সুযোগ বাড়বে। প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যায় 8,000 থেকে 10,000 নিয়োগ অব্যাহত রাখতে হবে। চিকিৎসক এবং রোগীর অনুপাত।
বাংলাদেশে ডাক্তার ও রোগীর অনুপাত বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মানদণ্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। WHO সুপারিশ অনুযায়ী প্রতি 10,000 জন মানুষের জন্য 10 জন চিকিৎসক থাকা উচিত, কিন্তু বাংলাদেশে এই অনুপাত প্রতি 10,000 জনে মাত্র 5.25 জন চিকিৎসক, যা WHO এর সুপারিশের তুলনায় প্রায় অর্ধেক। এই চিকিৎসক সংকটের ফলে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অত্যাধিক বৃদ্ধি পাচ্ছে, যা চিকিৎসকের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং রোগীদের সঠিক চিকিৎসা সেবা প্রদানে ব্যাঘাত করছে। ফলস্বরূপ চিকিৎসা অবহেলা ও ভুল চিকিৎসার ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা রোগীদের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। বাংলাদেশের চিকিৎসক রোগীর অনুপাত এখনও আন্তর্জাতিক মানের তুলনায় অনেক কম। নিয়মিত নিয়োগ না হলে এই অনুপাত ঠিক রাখা সম্ভব নয়। প্রতি বছর নতুন ডাক্তার যোগ হলে কি হবে একটু দেখেন। সরকারিভাবে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা নিশ্চিত করা সহজ হবে। বেসরকারি খাতেও দক্ষ জনবল সরবরাহ করা যাবে, যা স্বাস্থ্য খাতের সামগ্রিক মানোন্নয়নে ভূমিকা রাখবে। ডাক্তারদের পড়াশোনা ও ক্যারিয়ারের শুরুর সময় অন্য পেশার তুলনায় সাধারণত দীর্ঘ সময় হওয়ার কারণে আমাদের আমার হচ্ছে এই পয়েন্টের মধ্যে আরেকটা পয়েন্ট ছিল যে আমাদের BCS এর বয়স বাড়িয়ে 34 করতে হবে। তো আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে BCS যারা অন্যান্য সেক্টরে রয়েছে তাদের বয়সসীমা বাড়িয়ে 32 করা হয়েছে, যেখানে পূর্ববর্তীতেও ডাক্তারদের বয়সসীমা 32 ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের ওটাও 32 হয়ে গেছে এবং তাদেরও হচ্ছে 2 বছর বাড়িয়ে 32 করা হয়েছে। এটা একটু আমি ব্যাখ্যা দেই। BCS এর বয়সসীমা নির্ধারণে আলাদা সুবিধা দেওয়া ছিল এক প্রকার স্বীকৃত বাস্তবতা। আগে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ছিল 30 বছর আর মেডিকেল গ্র্যাজুয়েটদের জন্য 32 বছর, কিন্তু সম্প্রতি অন্য সেক্টরে বয়সসীমা 32 করা হলেও ডাক্তারদের বয়সসীমা 34 হয়নি। এতে একটা স্পষ্ট অসমতা বা বৈষম্য তৈরি হয়েছে। নিম্নে এর পিছনে যুক্তিগুলো ব্যাখ্যা করা হলো। 1. ডাক্তারদের দীর্ঘ শিক্ষাকাল। MBBS পাশ করতে প্রায় 5 বছর এবং ইন্টার্নশিপে আরও 1 বছর, মোট প্রায় 6 বছর সময় লেগে যায়। অন্য পেশায় স্নাতক ডিগ্রি পেতে সাধারণত 4 বছর সময় লাগে। ফলে একজন মেডিকেল শিক্ষার্থী কর্মজীবনে প্রবেশ করতে কমপক্ষে 2 বছর দেরিতে শুরু করেন। 2 হচ্ছে আগের নিয়মে বয়সসীমার ফারাক ছিল 2 বছর। যখন সাধারণ প্রার্থীদের বয়সসীমা 30 বছর ছিল তখন ডাক্তারদের জন্য 32 বছর রাখা হয়েছিল। এর পিছনে যুক্তি ছিল মেডিকেলে পড়তে ও ইন্টার্নশিপ করতে সময় বেশি লাগে। এখন অন্য সবার বয়সসীমা 30 থেকে 32 করা হয়েছে, কিন্তু ডাক্তারদের 34 করা হয়নি। ফলে আগে যে 2 বছরের বাড়তি সুবিধা ছিল সেটি আর রইল না। 3. ডাক্তারদের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব। অনেক চিকিৎসক MBBS পাশ করে ইন্টার্নশিপ শেষ করে যখন BCS এর প্রস্তুতি নেন তখন বয়সসীমা পেরিয়ে যাওয়ার শঙ্কায় থাকেন। এতে অনেক মেধাবী চিকিৎসক সরকারি চাকুরি সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। দীর্ঘ প্রশিক্ষণ ও পড়াশোনার পরেও সরকারি সেক্টরে যোগ দেওয়ার বয়স যদি সীমিত হয় তবে তরুণ চিকিৎসকরা হতাশায় ভুগতে পারেন। 4 হচ্ছে সমতা ও ন্যায্যতার প্রশ্ন। আগের মতোই ডাক্তারদের জন্য 2 বছরের বর্ধিত বয়সসীমা রাখলে সেটি যুক্তিসঙ্গত ও ন্যায়সঙ্গত হতো। অন্যথায় 6 বছরের ডিগ্রি সম্পন্ন করে সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার আগেই অনেকে বয়সের কারণে অযোগ্য হয়ে যাবেন। দেশের স্বাস্থ্য খাতে দক্ষ জনবল টিকিয়ে রাখতে নীতি নির্ধারকদের এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। এবার দেখেন আমাদের হচ্ছে পরবর্তী যে দাবিটা ছিল সেটা ছিল হচ্ছে সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল, ম্যাটস ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহ বন্ধ করে দিতে হবে। ইতোমধ্যে পাশ করা ম্যাথস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। নতুনভাবে ম্যাথসে ভর্তি বন্ধ করতে হবে। ম্যাথস স্টুডেন্টদেরকে প্যারামেডিক্সে প্রবেশ দিয়ে সম্পূর্ণভাবে ম্যাথস বন্ধ করতে হবে। এরপরে আপনাদের